আজ ক্লাস 12 স্টুডেন্টদের আমি যে অধ্যায়টা শুরু করছি সেই অধ্যায়টার নাম হচ্ছে দেখো সামুদ্রিক প্রক্রিয়া ও তার ভূমিরূপ, ইংরাজিতে যাকে আমরা বলছি মেরিন প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম। তোমরা সবাই বোর্ডে লেখাটা দেখতে পাচ্ছ। তো এই অধ্যায় থেকে আমাদের যে যে বিষয়গুলো পড়তে হবে তোমরা একটু দেখে নাও। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পরিষ্কার লেখা আছে কি কি জিনিস পড়তে হবে। প্রথম পড়তে হবে সমুদ্র তরঙ্গ কাকে বলে, তারপরে আছে সামুদ্রিকে প্রক্রিয়াগুলো পড়তে হবে, তারপর পড়তে হবে উপকূল রেখা, তারপর পড়তে হবে তটরেখা, সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ, সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ, প্রবল প্রাচীর ও তার শ্রেণীবিভাগ, আর উপকূল। উপকূলের মধ্যে তোমার পড়তে হবে নিমজ্জিত উপকূল আর উত্থিত উপকূল। তাহলে যে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে দেখো সেই সেই বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে বললাম। এখন প্রশ্ন হচ্ছে একই দিনে তো এতগুলো বিষয় পড়া সম্ভব নয়, তো আজকে যে যে বিষয়গুলো আমি পড়াবো সেটা হচ্ছে প্রথম পড়াবো সমুদ্র তরঙ্গ কাকে বলে। সমুদ্র তরঙ্গ কাকে বলে বললে তোমরা সবাই দীঘা বা পুরীতে বেড়াতে গেছো, তোমরা উপকূলে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করেছো। সেই ঢেউ বা তরঙ্গটা কাকে বলে বলছে সমুদ্রের জল যখন ওপর নিচে ওঠানামা করবে একই জায়গায় থেকে, কিন্তু একই জায়গায় থেকে সমুদ্রের জল যখন ওপর নিচে ওঠানামা করে তখন তাকে আমরা বলি সমুদ্র তরঙ্গ বা ঢেউ। আর এই ঢেউটা যখন এক স্থান থেকে অন্য স্থানের দিকে এগিয়ে চলে যায় তখন কিন্তু সেটা হয়ে যায় সমুদ্র স্রোত। এখন প্রশ্ন হচ্ছে ঢেউ কেন হয় বা তরঙ্গ কেন হয়, বলছি ভূমিকম্পের কারণে হতে পারে, অগ্নুৎপাতের কারণে হতে পারে, কিন্তু মেন কারণ হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ, ভূমিকম্প, অগ্নুৎপাতের কারণে সমুদ্রের জল যখন একই জায়গায় থেকে ওপর নিচে ওঠানামা করে তখন আমরা তাকে বলি সমুদ্র তরঙ্গ। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই ছবিটার দিকে তোমরা লক্ষ্য করো। দেখো সমুদ্রের ঢেউ হচ্ছে, ঢেউয়ের ফলে এতটা জল উপরে উঠে গেছে, এই যে উঁচু স্থানটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। অর্থাৎ সমুদ্র তরঙ্গের কতগুলো পরিভাষা আছে, সেই পরিভাষাগুলোর মধ্যে এক নম্বর পরিভাষা হচ্ছে তরঙ্গ শীর্ষ। অর্থাৎ সমুদ্রের ঢেউ একদম যখন সর্বোচ্চ পর্যায়ে উপরে ওঠে সেই বিন্দু, শীর্ষবিন্দুটার নাম হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর যখন সমুদ্র একদম সব থেকে বেশি নেমে যায় ঢেউ তখন সেটাকে বলা হয় তরঙ্গ, সমুদ্র তরঙ্গ খাত বা অবতল। তাহলে এই তরঙ্গ শীর্ষ অর্থাৎ হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হয় তরঙ্গ উচ্চতা। আর এই একটা তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ, দুটো তরঙ্গ শীর্ষের মাঝের যে ডিস্টেন্স সেটাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের সমুদ্রের তরঙ্গের পরিভাষা। কি কি? তরঙ্গ শীর্ষ, তরঙ্গ খাত বা অবতল, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ উচ্চতা। ঠিক আছে, এবার যেটা পড়াবো সেটা হচ্ছে ফেজ, ক্ষয়কার চ। ফেজ কি? এটা কিন্তু তোমাদের এসএকিউ এর জন্য খুব উল্লেখযোগ্য। ফেজ কি? ফেজ হচ্ছে ধরো একটা সমুদ্রের ঢেউ কতটা জোরে আসবে বা কতটা শক্তিশালী হবে সেটা কিন্তু ডিপেন্ড করে বায়ু প্রবাহের উপরে। যে সমুদ্রে যত বেশি বাধাহীনভাবে বায়ু প্রবাহিত হতে পারবে সেই সমুদ্রের ঢেউয়ের শক্তি বা গতিবেগ তত কিন্তু ভালো হবে। অর্থাৎ একটা সমুদ্র যত বেশি খোলা অর্থাৎ উন্মুক্ত হবে তত বেশি বায়ু কিন্তু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারবে অনেক দূর পর্যন্ত। এই যত দূর পর্যন্ত বাধাহীনভাবে বায়ু প্রবাহিত হচ্ছে সেই বায়ু প্রবাহের দৈর্ঘ্য অর্থাৎ যত দূর পর্যন্ত বাধাহীনভাবে প্রবাহিত হলো সেটাই হচ্ছে সমুদ্রের ফেজ। অর্থাৎ যে সমুদ্রের ফেজ যত ভালো হবে, অর্থাৎ যে সমুদ্র যত বেশি উন্মুক্ত হবে সেই সমুদ্রের ফেজ তত ভালো হবে, তত ঢেউ ভালো হবে। তোমরা কখনো যদি পুরী বা দীঘায় গেছো অনেকে, বা যারা যাও তারা যদি কখনো আবার গোয়াতে যাও দেখবে পুরী বা দীঘা সমুদ্রের ঢেউ যত বেশি গোয়ার সমুদ্রের ঢেউ কিন্তু তত বেশি নয়। কারণ
পুরী বা দীঘা সমুদ্র যত বেশি ওপেন অর্থাৎ খোলা, আর গোয়া সমুদ্র কিন্তু তত বেশি ওপেন নয়, অনেকটা স্থলভাগ দ্বারা বেষ্টিত। অথবা তোমরা আরব সাগর বঙ্গোপসাগর দেখো, আরব সাগরের তুলনায় কিন্তু বঙ্গোপসাগরের ঢেউ অনেক বেশি। তাহলে এক কথায় যদি বলা হয়, সমুদ্রের উন্মুক্তটাকেই বলা হয় সমুদ্রের ফেজ। অর্থাৎ যে সমুদ্র যত বেশি খোলা হবে সেই সমুদ্র তত বেশি আকর্ষণীয় হবে, তার ঢেউ তত ভালো হবে। তাহলে ফেজ কি যদি বলে, তাহলে বলতে হবে যে সমুদ্রে উন্মুক্ততা যত বেশি, বায়ু প্রবাহ তত বাধাহীনভাবে প্রবাহিত হতে পারবে। এই বায়ু প্রবাহের দৈর্ঘ্যটাই হচ্ছে ফেজ। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে সোয়াশ আর ব্যাকওয়াশ কি। এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি, এই ছবিটা দেখো। এখানে হচ্ছে আমাদের সমুদ্র, বলছে সমুদ্রের ঢেউ, এই যে ঢেউ, সমুদ্রের ঢেউ যখন উপকূলের দিকে এগিয়ে যায়, এই যে উপকূলের দিকে আমি আরো দেখিয়েছি, এই যে উপকূলের দিকে যত এগিয়ে যাচ্ছে, তোমরা এটা দেখো ছবিটা, এই যে উপকূলের দিকে যত এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া গিয়ে উপকূলে ধাক্কা খাচ্ছে। সোয়াশ শব্দের অর্থ হলো আশ্রয় পড়া, এই যে উপকূলে গিয়ে ধাক্কা খাচ্ছে এটাকে বলা হয় সোয়াশ। এবার উপকূলে ধাক্কা খাওয়ার পর উপকূলের ঢাল অনুযায়ী আবার জল সমুদ্রে ফিরে আসবে, এরকম আরো দিয়ে দেখাচ্ছি কালো কালি দিয়ে, এটাই হচ্ছে ব্যাকওয়াশ। তাহলে সমুদ্রের জল যখন উপকূলের দিকে গিয়ে আঘাত করে তখন হয় সোয়াশ, আর ওই উপকূলে আঘাত করার পর ঢাল অনুযায়ী আবার সমুদ্রের দিকে যখন ফিরে আসে তখন আমরা সেটাকে বলি ব্যাকওয়াশ। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন হচ্ছে, কোনো কোনো উপকূলের দেখবে খুব ক্ষয় হয়, আবার কোনো কোনো উপকূলের গঠন হয়। তাহলে কোন উপকূলের ক্ষয় হবে আর কোন উপকূলের গঠন হবে? দেখো, যদি কোনো সমুদ্রে সোয়াশ বেশি শক্তিশালী হয় ব্যাকওয়াশের তুলনায়, তাহলে কিন্তু সেই উপকূলের গঠন হবে। কারণ কি, উপকূলে সোয়াশ মানে সমুদ্র তরঙ্গের সঙ্গে নুড়ি বালি কাকরগুলো নিয়ে যাচ্ছে, তার ফলে সেখানে উপকূলে জমা হবে, তার ফলে কি হবে, উপকূল গঠন হবে। আর যে সমুদ্রে সোয়াশের তুলনায় ব্যাকওয়াশ বেশি শক্তিশালী হবে, অর্থাৎ সোয়াশ যা নুড়ি বালি কাকর নিয়ে যাচ্ছে তার তুলনায় যদি বেশি নিয়ে সমুদ্রে চলে আসে, তাহলে কি হবে, উপকূল ক্ষয় হবে, সংকীর্ণ হয়ে যাবে। সেই জন্য বলছে সোয়াশ যদি বেশি শক্তিশালী হয়, ব্যাকওয়াশ কম শক্তিশালী হয়, তাহলে উপকূলের গঠন হবে। আর সোয়াশের তুলনায় যদি ব্যাকওয়াশ বেশি শক্তিশালী হয় তাহলে উপকূলের ক্ষয় হবে। ঠিক আছে, এবার যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে উপকূল রেখা আর তট রেখা, সেই জিনিসটা কি। উপকূল রেখা কাকে বলে, তার আগে বলো তোমরা উপকূল কাকে বলে। উপকূল হচ্ছে জল আর স্থলের মিলন। জল আর স্থলের মিলনটা কি, তোমরা একটা আমি রিয়েল ছবি যদি তোমাদের দেখাই তোমরা এখানে দেখতে পাবে। দেখো, এখানে আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এই যে ছবিটা তোমরা দেখছো, এই যে সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা, এই যে সমুদ্রে এখানে কিন্তু তোমরা রিয়েল ছবিটা দেখো, এই যে রিয়েল ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে সমুদ্রে এই যে জল আমরা দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে আমাদের স্থল। এই জল আর স্থলের মিলন স্থলটাই হচ্ছে আমাদের উপকূল। ঠিক আছে, এই উপকূলের তিনটে অংশ থাকে। তিনটে অংশ বলতে, উপকূল হচ্ছে সমুদ্রের সামনের দিকের অংশটাই হচ্ছে উপকূল। আর এই উপকূলের তিনটে অংশ ঠিক বলবো না, তটভূমির তিনটে অংশ। আর উপকূল রেখাটা কি বলছে, এই যে সমুদ্র, এই সমুদ্র যখন ঝটিকা তরঙ্গ মানে প্রবল বায়ু প্রবাহের ফলে ঢেউ, তোমরা যখন দীঘায় বা পুরীতে গিয়ে দেখো ঢেউ অনেক দূর পর্যন্ত গিয়ে আশ্রে পড়ে একদম। দেখো এই যে পাড়, এই পাড়ে এইখান থেকে জল ঢেউয়ের আকারে গিয়ে পাড়ে চলে গেছে, এই যে এটাকে বলা হয় ভৃগু। অর্থাৎ জল এই যে পাড়ের ভৃগুর পাদদেশে গিয়ে ধাক্কা খাচ্ছে বা পাড়ের পাদদেশে গিয়ে ধাক্কা খাচ্ছে, এইটাকে বলা হয় উপকূল রেখা। অর্থাৎ সমুদ্রের জল ঝটিকা তরঙ্গের ফলে তটভূমির ওপর দিয়ে একদম শেষ যতদূর পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ পাড়, উপকূল তোমরা পাড় দেখেছো, সেই পাড়ের পাদদেশের পুরো এই যে পর্যন্ত জল আছে, এই পাড় পাদদেশ পর্যন্ত অংশটাকেই বলা হয় এই উপকূল রেখা। তাহলে উপকূল রেখা কাকে বলে, যে সমুদ্রের জল সর্বোচ্চ সীমা পর্যন্ত স্থলভাগে যে পর্যন্ত যেতে পারে সেই সর্বোচ্চ সীমারেখাটার নাম হলো উপকূল রেখা। এখানে কোনটা উপকূল রেখা, এই যে এই হচ্ছে উপকূল রেখা। একদম দেখো, এই হচ্ছে সমুদ্রের জল, এই জল ঝটিকা তরঙ্গের মধ্যে দিয়ে এত দূর গিয়েছে,
এই পাড়ের একদম কিনারা পর্যন্ত চলে গেছে, এটাই হচ্ছে আমাদের উপকূল রেখা। ঠিক আছে, তাহলে জল আর স্থলের মিলনস্থলটা হচ্ছে কিন্তু উপকূল, আর উপকূল রেখাটা হচ্ছে ওই জলটা পাড়ের সর্বোচ্চ সীমা পর্যন্ত গিয়ে যেখানে স্থলের সঙ্গে একটা রেখার আকার ধারণ করে, সেটাই হচ্ছে আমাদের উপকূল রেখা, মানে পাড়ের একদম পাদদেশে, যেটাকে আমরা বলি ভিগুর পাদদেশ। উপকূল রেখা হলো। এবার হচ্ছে তটভূমি কি? উপকূলের সামনের অংশটাকে আমরা বলি তটভূমি। এই তটভূমিরও কিন্তু তিনটে অংশ থাকে, একটা হচ্ছে সম্মুখ তটভূমি, একটা হচ্ছে পশ্চাৎ তটভূমি, আর একটা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। তোমরা এখানে দেখো, এই হচ্ছে নীল দেখতে পাচ্ছ, এটা আমাদের হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের জল এই পর্যন্ত আছে, মানে এই পর্যন্ত সমুদ্রে ধরো দীঘা বা পুরীতে তোমরা দেখো সবসময় একটা জল তো নির্দিষ্ট মতো থাকবে, যেই একটা ঢেউ এলো জলটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত উঠে যায়, আবার জলটা নেমে যায়। তাহলে এই সমুদ্রের জল সবসময় যে পর্যন্ত থাকে, আর জোয়ারের সময় জলটা যখন যতদূর পর্যন্ত উঠে যায়, অর্থাৎ জলের নিম্ন সীমা আর যত উপর পর্যন্ত জলটা উঠলো, যেটাকে বলা হয় জলের ঊর্ধ্বসীমা, তাহলে জলের ঊর্ধ্বসীমা থেকে জলের নিম্ন সীমা পর্যন্ত অংশটাকে বলা হয় সম্মুখ তটভূমি। আর যে পর্যন্ত জল উঠলো সেখান থেকে সুদূর একদম পার পর্যন্ত অংশটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি, দেখো লেখা আছে। আর যে জলের নিম্ন সীমা থেকে, অর্থাৎ যে সবসময় যে পর্যন্ত জল থাকে সেইখান থেকে পুরো সমুদ্রটাকে বলা হয় পুরোদেশীয় তটভূমি। তাহলে তটভূমির তিনটে অংশ, জলের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা পর্যন্ত অংশটাকে বলা হয় সম্মুখ তটভূমি, জল যে পর্যন্ত উঠলো তারপর পুরো পাড়টাকে বলা হয় পশ্চাৎ তটভূমি, আর জল যেখানে নেমেছে অর্থাৎ নিম্নসীমা থেকে পুরো সমুদ্রটাকে বলা হচ্ছে আমাদের পুরোদেশীয় তটভূমি। এখানে তোমরা দেখো, আমি একটা ছবিতে দেখিয়েছি, তোমরা এখানে দেখো, এই যে আমি একটা ছবি দেখিয়েছি, এই হচ্ছে আমার সমুদ্র। এই যে সমুদ্র আছে, সমুদ্রের এই ভাটার সময় মানে এই পর্যন্ত জল সবসময় আছে। এবার একটা জোয়ারের ঢেউ দিল, দিয়ে জলটা এত দূর পর্যন্ত উঠে গেল, তাহলে এই পর্যন্ত জল ছিল, জোয়ারের ফলে জল এই পর্যন্ত উঠলো, অর্থাৎ এটাই হচ্ছে জলের নিম্ন সীমা, এটা হচ্ছে জলের ঊর্ধ্বসীমা, এইটাই হচ্ছে সম্মুখ তটভূমি। আর যে পর্যন্ত জল উঠেছে সেখান থেকে একদম পার পর্যন্ত অর্থাৎ উপকূল রেখা পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। আর যে পর্যন্ত জল ভাটার সময়, এই যে ভাটার সময় এই পর্যন্ত জল সবসময় থাকে, এইখান থেকে পুরো গভীর সমুদ্রটা পর্যন্ত হচ্ছে আমাদের পুরোদেশীয় তটভূমি। এই যে পশ্চাৎ তটভূমি প্লাস সম্মুখ তটভূমি প্লাস পুরোদেশীয় তটভূমি ইজ ইকুয়াল টু কিন্তু তটভূমি, অর্থাৎ এই তিনটে অংশ নিয়ে হচ্ছে আমাদের তটভূমি গঠিত হয়। আর একটা শর্ট কোশ্চেন মনে রাখবে, এই যে সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমি, এই দুটো তটভূমি যে মিলন স্থলটাকে বলা হয় বার্ম, ব্যাকার ময়রে বার্ম। সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির মিলন স্থলটাকে। আর সম্মুখ তটভূমির কিছুটা অংশে না অনেক সময় এই জোয়ার ভাটার খেলার পরে নুড়ি বালি কাপড় জমে গিয়ে সৈকত ভূমি সৃষ্টি করে। এই যে আমি এই যে অংশটা দেখাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের সৈকত ভূমি। আর এই যে সমুদ্রের জল আর এই স্থল, এই সমুদ্রের জল আর স্থলের মিলন স্থলটাকে আমরা বলছি উপকূল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অংশ, এই সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি। এটা কিন্তু খুব ভালো করে করবে, পরীক্ষার সময় কিন্তু এটা আসে, পার্থক্য আসে। এবার যেটা তোমাদের লাস্ট পড়াবো সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ তো ক্ষয় করে, সেই ক্ষয়ের প্রক্রিয়াগুলো আমি তোমাদেরকে বলবো। সমুদ্র তরঙ্গের ক্ষয়ের অনেকগুলো প্রক্রিয়া আছে, তোমাদের এখানে যে প্রক্রিয়াগুলো পড়তে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়, 2 নম্বর হচ্ছে অবঘর্ষণজনিত ক্ষয়, 3 নম্বর হলো ঘর্ষণজনিত ক্ষয়, আর 4 নম্বর হলো দ্রবণজনিত ক্ষয়। এই চারটে সম্পর্কে তোমাদের পড়তে হবে। তো জলপ্রবাহজনিত ক্ষয় কি? এই যে দেখাচ্ছি, সমুদ্রের ঢেউ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নুড়ি বালি কাকড় থাকে, সেগুলো কি হয় ওই উপকূলে গিয়ে ধাক্কা মারে, এর ফলে যে ক্ষয়টা হয় সেটাই হচ্ছে আমাদের জলপ্রবাহজনিত ক্ষয়। এবং এই ঢেউয়ের সঙ্গে যখন নুড়ি বালি কাকড়গুলো যায় তখন কি হয়, তলদেশে আঘাত করতে করতে, কারণ এই ঢেউটা তো সমুদ্র থেকে তো স্থলের দিকেই যাচ্ছে, উপকূলের দিকে যাচ্ছে, এই যাওয়ার সময় এই তলায় তলায় কিন্তু নুড়িগুলো তলায় আঘাত করে, তখন সেটাকে বলা হয় অবঘর্ষণ ক্ষয়। আর ঘর্ষণ ক্ষয় কি? এই যে ধরো সমুদ্রের ঢেউটা এগিয়ে গেল, এটাকে আমরা বলি সোয়াশ, আবার অনেক সময় ফিরে আসছে যেটাকে বলছি ব্যাকওয়াশ। এই সোয়াশ আর ব্যাকওয়াশের ফলে অনেক সময় নুড়িদের মধ্যে নিজেদের ঠোকাঠুকি হয়, তখন বলা হয় ঘর্ষণজনিত ক্ষয়। আর সমুদ্রের ঢেউ যখন এগিয়ে যায়, অনেক সময় কোনো কোনো উপকূল
চক, চুনাপাথর, ডলোমাইট দ্বারা গঠিত থাকে। সমুদ্রের জল কি লবণাক্ত, সেই লবণ জলের সঙ্গে বিক্রিয়া করেও কিন্তু অনেক সময় উপকূলে ক্ষয় হয়। তাহলে কি হচ্ছে, জলের আঘাতে যে ক্ষয়টা হচ্ছে সেটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। জলের সঙ্গে নুড়ি বালিকা যাওয়ার সময় উপকূলের তলদেশে যে আঘাত হচ্ছে সেটা হচ্ছে অবঘর্ষণজনিত ক্ষয়। আর সোয়াশ আর ব্যাকওয়াশের ফলে অনেক সময় নুড়িদের মধ্যে ধাক্কা লাগে, তখন সেটাকে বলা হয় ঘর্ষণজনিত ক্ষয়। আর চক, চুনাপাথর, ডলোমাইট এই দ্বারা গঠিত উপকূলে লবণাক্ত জলের সঙ্গে বিক্রিয়া করে যে ক্ষয় হয় সেটা হচ্ছে আমাদের দ্রবণজনিত ক্ষয়। তাহলে এইগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। বাকি দিন আমি তোমাদের বাকি অংশটা পড়াবো। ঠিক আছে, ধন্যবাদ।